প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রদমে চলছে দেশজুড়ে উত্তেজনা। প্রতিপক্ষকে 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওর শুরুতে থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দেব, মন্ত্রিসভায় চমক দেখাতে চান তারেক রহমান। স্মার্ট ও জবাবদিহিমূলক সরকার গঠনই লক্ষ্য। আরও জানিয়ে দেব, তারেক রহমানের শপথ অনুষ্ঠানে কি উপস্থিত থাকবেন মোদি? এদিকে বঙ্গভবনে নয়, মন্ত্রিসভার শপথ হবে সংসদের দক্ষিণ প্লাজায়। সর্বশেষ জানিয়ে দেব, হাতিয়ায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ঘটনার নেপথ্যে কি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। মন্ত্রিসভায় চমক দেখাতে চান তারেক রহমান। স্মার্ট ও জবাবদিহিমূলক সরকার গঠনের লক্ষ্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটি এককভাবে সরকার গঠন করতে যাচ্ছে। আগামী মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি। একই দিনে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে বলে জানা গেছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া 6 ও ঢাকা 17 আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন এবং তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন, এটা প্রায় নিশ্চিত। বিএনপি নেতারা বলছেন, তারেক রহমানের নেতৃত্বে নতুন ভোরের অপেক্ষায় বাংলাদেশ। 17 বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফেরা তারেক রহমান এবার একটি স্মার্ট ও জবাবদিহিমূলক সরকার গঠন করতে চান। তার মন্ত্রিসভায় নতুন মুখের পাশাপাশি পুরনো মুখও স্থান পাবে, যা হবে ইনক্লুসিভ এবং ইউনিক। বিশেষজ্ঞদের মতে 24 নতুন বাংলাদেশে নতুন প্রজন্মের চাহিদাকে গুরুত্ব দিয়ে দেশ পরিচালনা করতে হবে। সে জায়গা থেকে তারেক রহমান এবারের মন্ত্রিসভায় অভিজ্ঞ প্রবীণ নেতাদের পাশাপাশি রাজপথের ত্যাগী এবং দক্ষ তরুণদের সংমিশ্রণ দেখা যেতে পারে। আর এটি হলে তারেক রহমানের জন্য সরকার ও দেশ পরিচালনা অত্যন্ত সহজ হবে। বর্তমান সরকারের মন্ত্রণালয় বিভাগ রয়েছে 58টি, তবে মন্ত্রিসভার আকার ছোট হবে। সদস্য সংখ্যা 30 জনের বেশি হবে না। এদিকে নতুন সরকারের কারা মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হচ্ছেন তা নিয়ে জনমনে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। বিএনপির হাইকমান্ড চায় নবীন প্রবীণের সমন্বয়ে নতুন মন্ত্রিসভা গঠন করতে। পাশাপাশি সংসদ সদস্য নন, কিন্তু মেধাবী, অভিজ্ঞ এবং দেশ বিদেশে নিজ নিজ পেশায় প্রতিষ্ঠিত এমন বেশ কিছু নেতাকে টেকনোক্রেট কোটায় মন্ত্রী করা হতে পারে। তবে মন্ত্রিসভার আকার কেমন হবে তা এখনই নির্দিষ্টভাবে কেউ বলতে পারছেন না। এ নিয়ে এরই মধ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিনিয়র নেতাদের সঙ্গে আলাপ আলোচনা শুরু করেছেন। তবে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন জানা যাবে তার শপথের পর। বিএনপির বিশ্বস্ত সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিন শুক্রবার সন্ধ্যার পর সিনিয়র নেতারা দলের চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার গুলশান কার্যালয়ে দেখা করেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেন দলের চেয়ারম্যান। বৈঠকে তারেক রহমান সিনিয়র নেতাদের পরামর্শ দেন, বিশেষ করে মন্ত্রিসভায় কারা থাকতে পারেন তা নিয়ে পরামর্শ করেন তিনি। এছাড়া সংসদ সদস্যদের শপথ, মন্ত্রিসভা গঠন সহ নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে ওই বৈঠকে আলোচনা হয়। এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল কালবেলাকে বলেন, নতুন মন্ত্রিসভা নিয়ে আমরা আলোচনা করছি। এবারের মন্ত্রিসভা কেমন হবে তা এখনই নির্দিষ্টভাবে বলা কঠিন, তবে ভালো কিছু হবে ইনশাআল্লাহ। এর জন্য অপেক্ষা করতে হবে। মন্ত্রিসভার সম্ভাব্য মুখ যারা। নতুন মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের জন্য আলোচনায় আছেন ঠাকুরগাঁও 1 আসনে নির্বাচিত বিএনপি মহাসচিব ও সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তাকে রাষ্ট্রপতি করার বিষয়টিও আলোচনায় রয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পেতে পারেন কুমিল্লা 1 আসনে নির্বাচিত স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। ঢাকা 3 আসনে নির্বাচিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য গৈশ্বর চন্দ্র রায়। ঢাকা 8 আসনে নির্বাচিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সিরাজগঞ্জ 2 আসনে নির্বাচিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। নরসিংদী 2 আসনে নির্বাচিত স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। চট্টগ্রাম 11 আসনে নির্বাচিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। কক্সবাজার 1 আসনে নির্বাচিত স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দিনাজপুর 6 আসনে নির্বাচিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এজেড.এম জাহিদ হোসেন। কুমিল্লা 3 আসন থেকে নির্বাচিত দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ। সম্ভাব্য মন্ত্রিসভার তালিকায় আরও আছেন কিশোরগঞ্জ 3 আসনে নির্বাচিত বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ডক্টর উসমান ফারুক। লালমনিরহাট 3 আসনে নির্বাচিত রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলো। নেত্রকোনা 4 আসনে নির্বাচিত বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
লুৎফরজামান বাবর। নেত্রকোনা ১ আসনে নির্বাচিত বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। জামালপুর ১ আসনে নির্বাচিত বিএনপির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত। শরীয়তপুর ৩ আসনে নির্বাচিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এপিএস মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। খুলনা ৩ আসনে নির্বাচিত বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। খুলনা ৫ আসনে নির্বাচিত বিএনপি নেতা ও ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি আলী আসগর লবি। যশোর ৩ আসনে নির্বাচিত বিএনপির খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক অনন্ত ইসলাম অমিত। ঝিনাইদহ ১ আসনে নির্বাচিত বিএনপির কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক ও সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান। ফেনী ৩ আসনে নির্বাচিত বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আউয়াল মিন্টু। নোয়াখালী ৪ আসনে নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান। নোয়াখালী ৩ আসনে নির্বাচিত দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বুলু। নোয়াখালী ১ আসনে নির্বাচিত বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। লক্ষ্মীপুর ৩ আসনে নির্বাচিত বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। নরসিংদী ১ আসনে নির্বাচিত বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। নারায়ণগঞ্জ ২ আসনে নির্বাচিত বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। ঢাকা ১ আসনে নির্বাচিত ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। মুন্সিগঞ্জ ২ আসনে নির্বাচিত বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। মানিকগঞ্জ ৩ আসনে নির্বাচিত দলের চেয়ারম্যানের উপদেষ্টা আফরোজা খানম রিতা। পাবনা ৫ আসনে বিএনপির চেয়ারপারসন সহ মরহুমা খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। টাঙ্গাইল ২ আসনে নির্বাচিত বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম পিন্টু ও টাঙ্গাইল ৫ আসনে নির্বাচিত বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। মাগুরা ১ আসনে নির্বাচিত জেলা বিএনপির সদস্য সচিব মোনার হোসেন। ফরিদপুর ২ আসনে নির্বাচিত বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ। গাজীপুর ২ আসন থেকে নির্বাচিত সাবেক মেয়র আব্দুল মান্নানের ছেলে মঞ্জুরুল করিম রনি। পঞ্চগড় ১ আসনে নির্বাচিত ব্যারিস্টার নওশাদ জমির। ঠাকুরগাঁও ২ আসনে নির্বাচিত ড্যাবের সাবেক মহাসচিব ড মোহাম্মদ আব্দুল সালাম। নাটোর ২ আসনে নির্বাচিত বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। রাজশাহী ২ আসনে নির্বাচিত বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। বগুড়া ৫ আসনে নির্বাচিত বিএনপির নেতা জি এম সিরাজ। হবিগঞ্জ ১ আসনে নির্বাচিত ড রেজা কিবরিয়া। সিলেট ৪ আসনে নির্বাচিত ও সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। মৌলভীবাজার ৩ আসনে নির্বাচিত সাবেক অর্থমন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের ছেলে নাসির রহমান। সিলেট ৩ আসনে নির্বাচিত ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এম এ মালেক। ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে নির্বাচিত বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। ভোলা ৩ আসনে নির্বাচিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অব হাফিজউদ্দিন আহমেদ। বরগুনা 2 আসনে নির্বাচিত বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি। বরিশাল 1 আসনে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। ভোলা 1 আসনে বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং পটুয়াখালী 3 আসনে নির্বাচিত বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু। টেকনোক্যাট বিএনপির মন্ত্রিসভায় টেকনোক্যাট হিসেবে অন্তত 6 জনের নাম জোরালোভাবে আলোচনায় রয়েছে। তারা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, বিএনপি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা ও দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ডক্টর মাহাদি আমিন, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডক্টর মাওদুদ হোসেন আলমগীর পাবেল, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান গ্যাস আহমেদ এবং বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার। জাতীয় সংসদের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধি বা সংসদ সদস্য না হয়ে যারা মন্ত্রিসভায় স্থান পান বা মন্ত্রী হন তাদের বলা হয় টেকনোক্যাট মন্ত্রী। এ বিষয়ে সংবিধানের অনুচ্ছেদ 56 এর 2 ধারায় বলা রয়েছে, প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের রাষ্ট্রপতি নিয়োগদান করবেন। তবে শর্ত থাকে যে তাহাদের সংখ্যার ন্যূনতম 9/10 সংসদ সদস্যদের মধ্যে হতে নিযুক্ত হবেন এবং অনধিক 1/10 সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য ব্যক্তিদের মধ্যে থেকে মনোনীত হতে পারেন। মন্ত্রিসভা 40 জনের হলে সেই হিসাবে টেকনোক্যাট কোটায় 4 জনকে মন্ত্রী করা যাবে। জানতে চাইলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শামসুল আলম সেলিম কালবেলাকে বলেন, দীর্ঘ আন্দোলনের পর একটি শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। এটি 24-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ফসল। তাই বিএনপির মন্ত্রিসভায় চমক থাকাটা স্বাভাবিক। মন্ত্রিসভায় যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর প্রতিনিধিদের রাখা না রাখার বিষয়েও আলোচনা হচ্ছে। তবে নির্বাচনের প্রাথমিক ফল অনুযায়ী বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পায় নিজেদের দলের সংহতি বজায় রাখাই হবে তারেক রহমানের প্রথম চ্যালেঞ্জ। যারা শাসন নয় মানুষের সেবক হিসেবে কাজ করবেন এমন কাউকে নিয়ে বিএনপিকে মন্ত্রিসভা
মন্ত্রিসভা গঠন করতে হবে। তারেক রহমানের শপথ অনুষ্ঠানে কি উপস্থিত থাকবেন মোদি? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আগামী মঙ্গলবার 17 ফেব্রুয়ারি নতুন সরকারের শপথ নেওয়ার কথা রয়েছে। এ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ আঞ্চলিক অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে আসার সম্ভাবনা নেই ভারতের প্রধানমন্ত্রী মোদীর। সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস রোববার 15 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে জানিয়েছে, 17 ফেব্রুয়ারি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ভারতে আসবেন। ওই দিন মুম্বাইয়ে মোদি ও ম্যাক্রোর বৈঠকের কথা আছে। ম্যাক্রো পরবর্তীতে দেশটির রাজধানী নয়াদিল্লিতে এআই ইমপ্রেক সম্মেলনে অংশ নেবেন। তিনি 19 ফেব্রুয়ারি পর্যন্ত ভারতে অবস্থান করে নিজ দেশে ফিরে যাবেন। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের উচ্চপদস্থ কেউ অংশ নেবেন। ভাইস প্রেসিডেন্ট অথবা পররাষ্ট্রমন্ত্রীর আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এদিকে নির্বাচনে বিএনপির জয়ের পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে টেলিফোনে অভিনন্দন জানান। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বিএনপি প্রধানের সঙ্গে টেলিফোনে কথা বলার বিষয়টি নিশ্চিত করেন তিনি। পোস্টে মোদী লিখেছেন, তারেক রহমানের সঙ্গে কথা বলে আমি আনন্দিত। আমি তারেক রহমানের বাংলাদেশের নির্বাচনের অসাধারণ জয়ের জন্য অভিনন্দন জানিয়েছি। দুদেশের সম্পর্কের গুরুত্বের উপর জোর দিয়ে মোদী বলেন, গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন থাকা দুই ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে আমি উভয় দেশের জনগণের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির প্রতি ভারতের অব্যাহত প্রতিশ্রুতিপূর্ণ ব্যক্ত করছি। বঙ্গভবনে নয়, মন্ত্রিসভার শপথ হবে সংসদের দক্ষিণ প্লাজায়। নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। যদিও বঙ্গভবনে নতুন মন্ত্রীদের শপথ নেওয়ার একটা রেওয়াজ ছিল। মঙ্গলবার 17 ফেব্রুয়ারি বিকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের সদস্যদের শপথ পাঠ করাবেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রেস সচিব সালেহ শিবলি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। একই দিন মঙ্গলবার সকাল 10:30টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। জাতীয় সংসদ সচিবালয় এই বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে। এই তথ্য নিশ্চিত করেছেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিস মাওলা। গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। 300 আসনের মধ্যে 299টিতে ভোট গ্রহণ হয় সেদিন। এর মধ্যে বিএনপি 209 আসনে বিজয়ী হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী 68টি আসনে জয় পেয়েছে। আর 11 দলীয় জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি এনসিপি পেয়েছে 6টি আসন। 11 দলীয় জোটের হয়ে নির্বাচনে অংশ নেওয়া বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে 2টি আসন। এছাড়া একটি করে আসনে জয়লাভ করেছে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। আর স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন 7টি আসন। হাতিয়ায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ। ঘটনার নেপথ্যে কি? নোয়াখালীর হাতিয়ায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ঘিরে ধূম্রোজ্জ্বলের সৃষ্টি হয়েছে। গত শনিবার 14 ফেব্রুয়ারি দুপুরে হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার কয়েক ঘণ্টা পর ভুক্তভোগী নারী দাবি করেন তিনি ধর্ষণের শিকার হয়েছেন। মারধরের ঘটনায় চিকিৎসা নিতে শনিবার দুপুরে নোয়াখালীর 250 সদস্য জেনারেল হাসপাতালে আসেন হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নের নলেচর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা 3 সন্তানের জননী। পরবর্তীতে চিকিৎসকের কাছে তিনি ধর্ষণের অভিযোগ করেন। এরপর তাকে জরুরি বিভাগ থেকে গাইনি ওয়ার্ডে স্থানান্তর করা হয়। নোয়াখালী সদর হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডক্টর মোস্তাফিজুর রহমান বলেন, ভুক্তভোগী প্রথমে মারামারির বিষয়টি জানান, পরবর্তীতে ধর্ষণের অভিযোগ করেন। বিষয়টি নিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য তাকে গাইনি বিভাগে ভর্তি করা হয়। সেখানে প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা নিরীক্ষার পর চূড়ান্ত মতামত দেওয়া হবে। ভুক্তভোগীর দাবি, শুক্রবার 13 ফেব্রুয়ারি রাতে 3 ব্যক্তি তার ঘরে প্রবেশ করে। এ সময় তার স্বামীকে বেঁধে রাখা হয়। 3 জনের একজন তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, এবারের নির্বাচনে শাপলাকলি প্রতীকে ভোট দেওয়ায় এই হামলা চালানো হয়। ভুক্তভোগী নারী বলেন, স্বামীসহ আমি রান্নাঘরে আশ্রয় নিয়েছিলাম। স্বামীকে সেখানে রেখে একজন আমাকে নিয়ে যায় এবং নির্যাতন করে। অপরজন দরজায় পাহারা দিচ্ছিল। তবে অভিযোগকারীর প্রতিবেশীদের মতে তারা এমন কোনো ঘটনার টের পাননি। একজন বাসিন্দা বলেন, ঘটনা সম্পর্কে আমরা কোনো ধারণা নেই। প্রতিবেশীদের কাছে অভিযুক্তদের বিষয়ে জানতে চাইলে তারা জানান কে বা কারা জড়িত এই বিষয়ে কিছু জানেন না। ভুক্তভোগীর আরেক প্রতিবেশী বলেন, আমরা কোনো মিথ্যা কথা বলছি না। কাউকে ভুক্তভোগীর বাসায় আসতে দেখিনি এবং কোনো ধরনের বিরক্তির ঘটনাও ঘটেনি। এদিকে অভিযুক্ত আব্দুর রহমান তার বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন। উল্টো তিনি দাবি করেন প্রতিপক্ষের লোকজনই তার উপর হামলা চালিয়েছে। অভিযুক্ত আব্দুর রহমান বলেন, আমি ধর্ষণ করিনি। এসব অভিযোগ বানোয়াট ও মিথ্যা। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমাকে এনসিপিতে যোগ দেওয়ার জন্য লাখ লাখ টাকার প্রস্তাব দেওয়া হয়েছে। হাতিয়া জুড়ে হামলা, নির্যাতন ও ধর্ষণের অভিযোগ তুলে সেনা অভিযানের
দাবি জানিয়েছেন 11 দলীয় জোট থেকে নির্বাচিত সংসদ সদস্য হান্নান মাসুদ। তিনি বলেন, চানন্দী ইউনিয়নের 2টি ধর্ষণের ঘটনার সংবাদ পেয়েছি। শাপলাগুলোতে যোগ দেওয়ার তাদের অপরাধ। প্রশাসনের বারবার বলার পরও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। হাতিয়ায় দ্রুত সেনাবাহিনী মোতায়েন করে অস্ত্র উদ্ধার করা দরকার। রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্য এই ধরনের প্রচারণা চালানো হচ্ছে বলে দাবি করেছেন উপজেলা বিএনপির নেতারা। হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলা উদ্দুর বলেন, ওই নারী স্বীকার করেছেন অভিযুক্ত রহিম বিএনপির রাজনীতি করেন না, তিনি আওয়ামী লীগের রাজনীতি করেন। আমরা খোঁজ নিয়ে দেখেছি, গত নির্বাচনে অভিযুক্ত রহিম কখনো ধানের শীষের পক্ষে নির্বাচন করেননি। হাতিয়া পুলিশ জানায়, প্রকৃত ঘটনা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। নোয়াখালী হাতিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার নুরুল আনোয়ার বলেন, এটি এক ধরনের অতিরঞ্জিত প্রচারণা হতে পারে। মূলত ঘটনাটিকে বড় ইস্যু করার চেষ্টা করা হচ্ছে।